হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো গল্প শুরু করি। একা বের হতে বারণ করেছিলাম নূর। বর্ণর গম্ভীর স্বর, চোখ মুখ কঠিনতম। নূর ঠোঁট ফেলায়, সফায় গাওয়ার মতো বলল কোমল কণ্ঠে, একা বেরোয়নি তো। ওই যে মেহ। থেমে গিয়ে ফিসফিসিয়ে বলল, ওনাকে নাম ধরে ডাকলে কি পাপ হবে? না, এটা অত্যন্ত পুণ্যের কাজ। যেহেতু দেশ বিদেশের প্রতিটি যুবক যুবতী আপনার ছোট, নাম ধরে ডাকার হক আছে আপনার। বর্ণর হাত চেপে তার পিছু মুখ ঝুলিয়ে নুরো উকি দিল। মাহির বলেছে উপরোক্ত কথাখানা। মুখটা তার হাসি হাসি, অথচ কণ্ঠে ভেসে উঠেছিল উপহাসের চেটেফোঁটা। হঠাৎ নোরাও ঠোঁট এলিয়ে হেসে পুরো আঙুল দেখিয়ে সায় জানিয়ে বলল, কারেক্ট, ফ্রেন্ডস হয়েছি তো আমরা, নাম ধরে ডাকাই যায়। মেহেরাব ততক্ষণে এগিয়ে আসে, গায়ে জড়ানো সাদা অ্যাপ্রন, স্ট্রুধু নেই কলেতে, বোধ হয় চেম্বারে রেখে এসেছে। ফোর্থ ফ্লোরে নুরাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া বাদেও মেহেরাবের অন্য একটু উদ্দেশ্য এখানের কিছু পেশেন্টকে পর্যবেক্ষণ করা। বর্ণ হাত বাড়িয়ে দেয়। হোয়াটসঅ্যাপ, সি ইউ আফটার এ লং টাইম। কথাটি এমনভাবে বলল যে মনে হয় বহুদিনের পরিচিত দুজনের আজ হঠাৎ দেখা হয়ে গেল পথে প্রান্তরে। মেহরাব হ্যান্ডশেক করে মৃদু হাসল। গুড। আপনার ছোট বোন বেশি মিষ্টি একটা বাচ্চা। বলার ফাঁকে নুরার গাল টেনে দেয়। নুরা প্রতিবাদী রূপ নেয় নিমিষেই। আমাকে বাচ্চা বলে ভুল করো না হে বৎস। আমি চাইলে তোমার চেয়েও। গালে তর্জনী ঠেকিয়ে এদিক ওদিক তাকিয়ে পরবর্তী বাক্য সম্পূর্ণ করতে শব্দ খুঁজতে লাগল সে। মেহেরাব উৎসুক চোখে চেয়ে রয়। সেও শুনতে চায় পুরো কথা। বেখেয়ালে তার দৃষ্টিতে নজরে আসতেই নুরা নাক ফুলিয়ে মুখ ভেঙচি টমিকে কোলে তুলে নেয়। আজ সকালের কথা। রুবাইয়াত গিয়েছে হসপিটালের কাছাকাছি ভাড়া নেওয়া বাসায়। উনি গোসল করবেন, সুখে দেখে রাখার জন্য আইজা থাকলেন এখানে। সাইয়া বুয়াও আছেন সাথে। ১-১.৫ ঘন্টার চেয়ে বেশি নুরার হাতে ফোন দেয় না আইজা। অতিরিক্ত ফোন স্ক্রিনে চেয়ে থাকার ফলেতে বাচ্চাদের চোখে সমস্যা দেখা দিতে পারে। ব্রেইনে ইফেক্ট পড়ে, মেধাশক্তি হ্রাস পায়। আরও কত কী। এক তো কম পরিবেশ, বাইরে বেরিয়ে খেলার উপায় নেই। তার উপর ফোনটাও ছোঁয়া নিষেধ করে দেওয়া হয়েছে। কেবিনে একা একা বোর লাগছিল নুরার। সাইমা বুয়া অবশ্য প্রকাণ্ড বিস্তৃত পোর্টফোলিও ঘুরিয়ে দেখিয়েছে একবার। এখানে তার বয়সী কিংবা মনের মতো কাউকে খুঁজে না পেয়ে হতাশায় চুপসে বসেছিল টমিকে কোলে নিয়ে। গেল বছর জন্মদিনে টমিকে গিফট দিয়েছিলেন তানিশ শিকদার। তবে তার উপর নুরার চেয়ে সুখের হস্তক্ষেপ বেশি চলে। সুখকে ভীষণ ভালোবাসে নুরা, অতএব টমির উপর তার হস্তক্ষেপ গ্রহণযোগ্য। মাস ৪ আগে নুরার খালামণির মেয়ে রশ্মিতা বয়সে সুখের সমপরিমাণ। বান্দরবান ঘুরতে যাওয়ার সময় ছবি তোলার বাহানায় টমিকে নিয়ে গিয়েছিল। ফেরত দেওয়ার নামগন্ধই নেই। সেদিন সুখের দুর্ঘটনার খবরে তারা এসেছিল শিকদার নিবাসে। টমিকে সাথে এনে ফেরার কালে পুনরায় নিয়ে যেতে মনোভাব দেখিয়েছিল রশ্মিতা। ডঙ্গিটা নুরা ছিনিয়ে নিয়েছে। আম্মুর কাছে নুরা শুনেছে সুখ ঘুমিয়ে আছে, কারো ডাকে সাড়া দিচ্ছে না, তাই টমিকে এখানে নিয়ে এসেছে। যদি টমির খিচখিচ বাচক আদুরে ডাকে সুখ অভিমান ভুলে জেগে ওঠে। কিন্তু এমন হয়নি। সুখ তখনও ঘুমিয়েছিল যখন নুরা টমিকে কোলে রেখে সুখকে বহুবার ডেকেছে, তবুও সাড়া পায়নি। মন ক্ষুণ্ণ হয়ে টমিকে নিয়ে কেবিনে এসে নিশ্চুপ বসে থাকার মাঝে আজাদ শিকদার এলেন পছন্দের স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, চকলেট সহ নানা রকমের ফ্রুটস নিয়ে। আইসক্রিম পেয়ে মন কিছুটা ফুরফুরে হয় নুরার। তার খানিক পর সুখের কন্ডিশন নিয়ে কথা বলতে দুজন ডক্টর, একজন নার্স এলো। তাদের মাঝে মেহেরাবও ছিল। মিনিট দুয়েকের মধ্যে কথার জালে ছোটদের মন জয় করার প্রশংসনীয় গুণ আছে মেহেরাবের। সুখের ব্যাপারে কথা শেষে ফিরে যাওয়ার আগে চুপটি করে বসে থাকা নুরার সাথেও খানিক সময়ের ভেতরেও সখ্য গড়ে ওঠে, বন্ধুত্ব করে দুজনে। সেই খাতিরে আব্বু আম্মুকে বলে মেহেরাবের পিছু ধরে তার চেম্বার পর্যন্ত চলে গিয়েছিল। ডক্টরের পিছু ঘুরে পুরো হসপিটাল দেখা হয়ে গেল এতে। রাত তখন গভীর, কটা বাজে খেয়ালে নেই। হসপিটাল জুড়ে ভয়ানক নীরবতা, মিশ্রিত নিঃশব্দতা। রাস্তা থেকে ক্ষণে ক্ষণে গুটি কয়েক গাড়ির হর্ন ভেসে আসছে।
পাশাপাশি দুটো রুমের একটাতে রুবাইয়াত এবং সাইমা। আইজাকে বলে কয়ে আজাদ শিকদারের সাথে পাঠিয়ে দিয়েছেন রুবাইয়াত। ছোট আকৃতির কেবিনে এতজন থাকতে কষ্ট হবে। উপরন্তু নূর এখনো বাচ্চা। ঘুমের ঘোরে বিছানার অর্ধেক অংশে তারই রাজত্ব চলে। রুবাইয়াত জায়নামাজ থেকে উঠে সদ্য মাথা রেখেছেন ছোট বিছানাতে। সাইমা বউ ফ্লোরে বেডশিট বিছিয়ে ঘুমায়। যদিও ভদ্রতার খাতিরে বার কয়েক তাকে পাশে শুতে বলেছিল রুবাইয়া, কিন্তু সে অটুটুকুই কৃতজ্ঞ। তামিল শিকদার আশেপাশেই থাকবেন, রাতে ঘুমান না তিনি। হঠাৎ চোখ খুলে যায় রুবাইয়াতের। মনে কেমন যেন খটকা লাগলো আচমকায়। অল্পক্ষণ স্থির থেকে ফোনের ফ্ল্যাশ অন করে মেঝেতে চেয়ে দেখে সাইমা বউয়ের বিছানা খালি, সে নেই এখানে। বাথরুমের দরজাও বাইরে থেকেই বন্ধ। থম মেরে বাকশূন্য হয়ে বসে থাকলেন রুবাইয়া। কোথায় গেল সে? এত রাতে বাইরে তার কোনো কাজ থাকতে পারে বলে মনে হয় না। রুবাইয়াতের মন আনচান আনচান করে উঠল কেন যেন। ওনার আগেও মনে হতো তিনি যখন ঘুমাতেন সাইমা উঠে কোথাও একটা চলে যেত, কিন্তু খুব গভীর রাতে ঘুমেটাকে সারা দেন বিধায় চোখ মেলে কখনো সত্যতা যাচাই করা হয়নি। আজ হঠাৎ বিধাতার চাওয়ায় হয়তো ঘুমটা ভেঙেছে। ফোনের লাইট বন্ধ করে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এলেন তিনি। কেবিনের মুখোমুখি রুমে সুখ চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছে। দরজা হালকা ফাঁক করা দেখেই গলা শুকিয়ে এলো, বুক কেঁপে ওঠে। দু কদম বাড়িয়ে উত্তরে দীর্ঘ করিডোরে চোখ পড়তেই দেখল বর্ণ এগিয়ে আসছে প্রশ্নতীত মুখে। রুবাইয়াত ইশারায় তাকে কথা বলতে নিষেধ করে। কপালের ভাঁজ দ্বিগুণ বাড়ে বর্ণ। চুপচাপ কাছে এসে কণ্ঠ খাদে নামিয়ে জানতে চাইল গভীর অথচ স্বাভাবিক গলায়, কাম্মা, এত রাতে উঠে এসেছো কেন? ভেতরে সবকিছু ব্যবস্থা আছে? মেবি এত রাতে বাইরে তোমার প্রয়োজন তো দেখি না। ওয়েট এ মিনিট। বর্ণ শেষোক্ত কথাটি আউড়ে কান পাতার মতো করল সজাগ মস্তিষ্কে। গুনগুন আওয়াজ কানে এসে লাগছে সুখের ক্যাবিন থেকেই। ফুলের কাছে কে ওখানে? আমি জানি না। রুবাইয়াতে কণ্ঠস্বর সংখ্যায় জড়িয়ে আসে। বর্ণ সতর্ক পায়ে দরজার নিকটে গিয়ে ধীর ঠেলে দেয় কাছের দোরখানা। কক্ষে আলো বলতে নীলচে রঙা গ্রিন ড্রিম লাইট জ্বলছে। উত্তর দক্ষিণ হয়ে বেডে নিস্তেজ পড়ে থাকা সুখের পায়ের কাছে কে একজন বসে আছে। বিড়বিড় করে কিসব বলে গুনগুন করে কাঁদছে। কান্নার শব্দ বলে দিচ্ছে এটা কোনো মহিলা। কে তুমি? আমার মেয়ের কাছে কি করছো? আকম্মাত কণ্ঠে মহিলা থমকে গেল যেন। ধরফরিয়ে উঠে মাথায় কাপড় টানল। নীলচে আলোয় চেহারা স্পষ্ট দৃশ্যমান হওয়ার নয়। বর্ণ আলো জ্বালানোর আগেই মহিলা পালিয়ে আসতে নেয় ছুটে। ততক্ষণে সাদাটে আলো জ্বলে উঠল কক্ষ জুড়ে। মহিলার বাহু বর্ণর শক্তপোক্ত হাতের বাঁধনে বন্দি। ছুটোছুটি করেও ছাড়া না পেয়ে ফুঁপিয়ে উঠল রমণী। রুবাইয়াত ধীর এগিয়ে গেলে তার দিকে। শাড়িটা কেমন চেনা চেনা ঠেকছে, কিন্তু মেয়ের চিন্তায় মাথায় আসছে না সেসব। ঘোমটা তুলো। বলার ফাঁকে নিজেই মুখ থেকে মহিলার ঘোমটা ছুটে ফেলে দিলেন কিছু। রুবাইয়াত বিস্ফারিত চোখে তাকিয়ে বলল পরপরই, সাইমা, তুই আমার মেয়ের কাছে এই মধ্যরাতে কোন উদ্দেশ্যে এসেছিস? ওর ক্ষতি করতে নয়তো? কি হলো? চুপ করে আছিস কেন? বুক ভাঙা ক্রন্দন এনে দিয়ে পড়ে সাইমা। ধপ করে মেঝেতে বসে পড়ে। নজর রাখে অদূরে সুখের মুখশ্রীতে। বর্ণ ভুরু গুটিয়ে চেয়ে থাকে। অতঃপর প্রলম্বিত এক শ্বাস ছেড়ে ঘাড়ে হাত ম্যাসাজ করে অন্যত্র নজর সরিয়ে নেয় নির্বিকার। হয়তো কিছু আন্দাজ করে নিয়েছে। রুবাইয়াত ফের খ্যাপাটে গলায় মৃদু চেঁচিয়ে ওঠেন, আমার চোখ লেগে এলে তুই প্রায়ই আমার মেয়ের কাছে আসতে, তাই না? কি করছিস ওর সাথে? নিশ্চয়ই তুই কোনো ক্ষতি করে দিয়েছিস বলে ও চোখ মেলে না। সাইমার চোখে অঝরে বৃষ্টি ঝরে পড়ে। ঢোক গিলে বুক ভাঙা স্বরে বলে, জন্মদাত্রী মা হয়ে নিজের মেয়ের ক্ষতি কিভাবে করতে পারি আমি? কক্ষে স্তব্ধতার বিস্ফোরণ ঘটল এক মুহূর্তের জন্য। নির্বাক কক্ষে নানা যন্ত্রপাতির ভিড়ে উপস্থিতি মানুষগুলো নির্বাক রইল। এরপর অবিশ্বাস্য কণ্ঠে ফেটে পড়ে চারিধার, কি কি বললি তুই? বর্ণ, তুই শুনেছিস? ও কি বলল? পাগল নাকি? আজে বাজে বকছে। বর্ণ এক হাতে জড়িয়ে নিল তাকে। রিল্যাক্স কাম্মা। কিন্তু আজ শুনলেন না রুবাইয়াত। নিজেও ডুকরে উঠলেন প্রায়। ওর এত বড় সাহস কি করে হয়? আমার বুকের মানিক, আমার ৭ রাজার ধন, আমার মেয়ের মা দাবি করছে নিজেকে। ও ও যদি মা হয় তাহলে আমি কে?
সাইমা নীরবে কেঁদে চলছে ঠোঁট কামড়ে, চোখের কৌটোর ঝাপসা। মনে দুঃসাহসিক দ্বন্দ্ব চলছে। রুবাইয়াতকে খাতে জাপটে রেখেছে বর্ণ। কিছু বলার আগে ভদ্রমহিলা সাইমের উপর চওড়া হয়ে হাত তোলার মতো ইঙ্গিত করে পুনরায় ভাঙা স্বরে বলে ওঠেন, বুয়া, মিথ্যা বলছেন। সুখ আমার একমাত্র মেয়ে, আমি ওর মা। আমাদের সংসারের সুখ পাখিও। বাবার ভরসায় জল ঢেলে পঞ্চম সন্তানটাও ছেলের পরিবর্তে মেয়ে হয়ে জন্মালাম। কি অসম্মানজনক ব্যাপার-স্যাপার! একটা নয়, দুটো নয়, পাঁচটি কন্যা সন্তান কোনো বাবার ঘরে হতে যাচ্ছে। কন্যা সন্তানের বাবা পরিচয় দিতে গেলেও সমাজের সামনে মাথা হেঁট। অসন্তুষ্ট বাবা একদিন সুযোগ বুঝে মায়ের অগোচরে আশ্রমে দিয়ে এলেন আমায়। সেখানেই বড় হতে লাগলাম। আশ্রমের পরিচালিকা মাতা স্কুলে ভর্তি করিয়ে দেয়। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। ক্লাস 5-এ, তারপর 8-এ, এরপর মাধ্যমিকেও বৃত্তি পেয়েছি। ফলস্বরূপ আমার পড়াশোনার খরচ আশ্রমকে বহন করতে হয়নি কখনো। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন। 2-3টে টিউশনি করে বেশ আয়েশি জীবন চালাতে পারি। গরিবই আমার কোনো কালেই পছন্দ ছিল না। যা আয় করতাম তার কিছু ভাগ আশ্রমে দিয়ে বাকিটা সাধ্যমতো টোকা মেরে চলতাম এক প্রকার। আমার অবস্থান কোথায়, কোন পরিবেশে আছি, কোথায় বেড়ে উঠেছি, ধ্যানে নেইনি কোনোদিন। আশ্রমে প্রায়শই একজন ভদ্রলোক আসতেন সাহায্যের খাতিরে। সবাই তাকে সাহেব নামে জানত। সাইমা স্মিথ হেসে থামল হঠাৎ করে। চোখের পানি মুছে অন্যত্র চেয়ে বুক ভরে দীর্ঘশ্বাস ছাড়ল। ভারাক্রান্ত মনের রুবাইয়াত নির্বাক চেয়ে শুনছে সব। কোনো প্রশ্ন করে না মাঝপথে। বর্ণ দুহাত পিছু নিয়ে পিঠে ভাঁজ করা সটান বুকে দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে। এক দৃষ্ট নজর সম্পূর্ণ ঘুমন্ত সুখের ফ্যাকাশে মুখশ্রীতে। আশেপাশে এত সবে তার আগ্রহ নেই বললেই চলে। আমি তখন যথেষ্ট সুন্দরী। পুরো আশ্রমে এই নিয়ে বেশ নামডাক ছিল। হঠাৎ একদিন সাহেব বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। কত বিস্ময়কর ঘটনা! এত উচ্চস্তরের লোক হয়ে আশ্রমের এক সামান্য মেয়েকে পছন্দ করে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছে। মা তো অবশ্য অবাক হলেন না। হয়তো আগে থেকেই আন্দাজ ছিল এমন কিছু একটা হবেই। সাহেবের প্রস্তাব গ্রহণ নাচকের সিদ্ধান্ত আমার উপরই এলো। উচ্চাকাঙ্ক্ষা তো ছিল মনে মনে, তবে লোভী ছিলাম না। কিন্তু সেদিন বিলাসবহুল জীবনযাপন করার পরিকল্পনা করে মনটা লোভী হয়ে উঠল। রাজি হয়ে গেলাম। বিয়ে হলো। পরে জানতে পারলাম বিয়েটা কেবল সাহেবের পছন্দতেই হয়েছে। পরিবারের কেউ রাজি ছিলেন না। শুরু হলো মানসিক টর্চার। শাশুড়ি মা দেবর উঠতে বসতে অপমান করতেন আশ্রমের মেয়ে বলে। অবশ্য ননদ একটু রহম দিল ছিল। সে তেমন কিছু বলতো না। আমি সবার পর অপমান ভুলে গায়ে মেখে নিতাম সাহেবের অসীম ভালোবাসায়। বাড়ির সকলে আবার সাহেবকে খুব মানে। ওনার সামনে কেউ চোখটা অবধি রাঙায়নি। তাই আমিও তাদের ভেতরের কুৎসিত রূপের ব্যাখ্যা কখনো সাহেবের সামনে তুলে ধরিনি। ইচ্ছে ছিল না এমন, কিন্তু নয়। সাহেবকে সবকিছু জানাবো এমন মনে স্থির করার পর হঠাৎ মনে হলো ওনারা তো শুকনো জমিতেই লাফাচ্ছেন। সাহেবের সামনে গেলে সবাই ঠিকই আমাকে সিমিহ করে। এতেই আমার জয়। বিয়ের 2 বছরের মাথায় কনসিভ করি। দুজনের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন রাতে সাহেব ঘুমের ঘোরে কেমন ছটফট করছিলেন। আমি ভয় পেয়ে গেলাম। রাতের বেলা, সবাই তখন ঘুমন্ত। সাহেবের ছটফট বেড়েই চলছে ক্রমশ। কথা বলতে পারছিলেন না, তবে ইশারায় কিছু একটা বোঝাতে চাইছেন। কিন্তু আমি আজও বুঝতে পারিনি সেই ইশারার ব্যাখ্যা। সেদিন দেবর শাশুড়ি দরজা ধাক্কালাম অনেক। আমার শ্বশুর নেই। একসময় তারা অতিষ্ঠ হয়ে বেরিয়ে এলো। সাহেবের অবস্থা দেখে হসপিটালে ছুটল তাড়াহুড়োয়। চোখ বুঝে ছাইমা, গড়িয়ে পড়ে অশ্রু। শরীরের লোমকূপ সিধে হয়ে উঠেছে। রুবাইয়াত অবচেতনই হঠাৎ কৌতূহল দেখায়। তারপর, তোমার সাহেব এখন কোথায়? শুকনো ঠোঁটে হেসে সাইমা জবাব দেয়, তিনি আর নেই। হসপিটালে নিয়ে যাওয়ার 13 মিনিট পরে মৃত্যুবরণ করে নেন। ক্ষণিকের ব্যবধানে আমার শেষ আশ্রয়স্থল চলে গেল এর পরপারে। অথচ ঘণ্টাখানেক আগেও যিনি হাসি মুখে ছিলেন, চোখ ভরা স্বপ্ন, বাবা হবেন, আঙুল আঁকড়ে বাচ্চাকে হাঁটা শেখাবেন, নিমিষে সব মিথ্যা হয়ে গেল। শ্বশুরবাড়িতে এতদিন কথা শোনাতো শুধু। সাহেবের মৃত্যুর পর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। আমিও নিয়তিকে মেনে নিলাম। স্বামীর শেষ স্মৃতি হিসেবে পেটে যে ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে, তাকে নিয়ে আমাদের রুমটায় আশ্রয় চেয়েছিলাম শুধু। কোনো টাকা কড়ি চাই না। তারা মানল না। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল চিরতরে।
আমার অনাগত সন্তানকেও তারা গ্রহণ করবে না। আশ্রম ছাড়া অন্য কোথাও ঠাঁই নেওয়ার জায়গা ছিল না। সেখানেই গেলাম। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি উঠলেও কদিন যেতে না যেতেই সেখানে স্বয়ং বাবা-মাও আর চোখে চেয়ে অসন্তুষ্টের শ্বাস ফেলে। সেখানে আশ্রম তো আমায় পড়ালেখা করিয়ে যথেষ্ট শিক্ষিত বানিয়ে বিয়েও দিয়ে দিয়েছে। ওখানেই তাদের দায়িত্ব শেষ। মাতার কাছে সময় চেয়ে নিলাম ডেলিভারি ডেট পর্যন্ত। চাঁদের টুকরোর মতো একটা মেয়ে হলো আমার। সৃষ্টিকর্তা বুঝে নিজের হাতে খুব যত্নে বানিয়েছিলেন। কিন্তু আমি সন্তুষ্ট হতে পারছিলাম না। বাবা নামক বট বৃক্ষের ছায়া যার মাথার উপর নেই, সে সুন্দর হলেই বা কি? সবাই তাকে ঠিকই এতিম বলেই জানবে। সমাজ তাকে হেয় করবে। ধারণা করতে পারছিলাম আমি যেই জীবন পার করে এসেছি তাকেও সেটার স্বাদ গ্রহণ করতে হবে অল্প বিস্তার। একদিন হসপিটাল থেকে বেরোনোর সময় একটা ভদ্রমহিলার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে গিয়েও সামলে নিলাম। অবাকই হলাম বটে। অশ্রুসিক্ত চোখে মহিলা উন্মাদের মতো আচরণ করছিলেন। আমার সোনা বাচ্চা, আমার সন্তানকে এনে দাও। এমনি বিলাপ বকছিল আর সামনে কোনো ছোট বাচ্চা দেখলেই ঝাঁপিয়ে পড়ছিল। বুকে ঝাপটে ধরে চুমুর পর চুমাচ্ছিল। ওনাকে সামলাতে হিমশিম খাচ্ছে একজন ভদ্রলোক। একসময় জ্ঞান হারিয়ে যান আর ভদ্রলোক ওনাকে নিয়ে গাড়িতে উঠে নিয়ে চলে গেলেন। দেখতে যথেষ্ট উচ্চবিত্ত ঘরের মনে হলো তাদের। আমি ওনাদের পিছু নিলাম। একটা শিশু পার্কে নামলেন তারা। এতক্ষণ যে ভদ্রমহিলা পাগলামি করছিলেন, ছোট ছোট বাচ্চাদের সান্নিধ্যে পেয়েই তিনি হয়ে উঠলেন ভদ্র, সভ্য, শান্ত দিঘির মতো। হসপিটালে একজন পেশেন্টের ডিটেলস অন্যজনকে দেয় না। আমি ডক্টরের হাতে পায়ে ধরে জানতে পারলাম, দীর্ঘ ৫ বছর পর ভদ্রমহিলা বহু ডক্টরের নানা চিকিৎসা সেবার পর সন্তান সম্ভাবনা হয়েছিল, তাও মিসক্যারেজ। জরায়ুতে টিউমার, তাই চিকিৎসার খাতিরে আর জীবন বাঁচাতে জরায়ু নিয়ে ফেলা হয়েছে। আর কখনো মা হতেও পারবে না। রুবাইয়া ঠোঁট কামড়ে ছলছল চোখে অন্যদিকে নজর ঘুরিয়ে নেয়। কিছু মিলে যাচ্ছে তার সাথে। সাইমা তখনও মেঝেতে বসা, চোখের কোণে রুবাইয়াতকে লক্ষ্য করে বলে গেল, মেয়েকে সুন্দর সুস্থ জীবন উপহার দেওয়ার ছিল আমার। বেশ কয়েকদিন ওনাদের নজর রেখে একদিন আমার নারী সেরা ধনকে তাদের গাড়ির পেছনের সিটে রেখে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম। পার্ক থেকে ফিরে ছোট বাচ্চার নিঃস্ব অস্তিত্ব পেয়ে ভদ্রমহিলা উতলা হয়ে ওঠেন আনমনে। এরপর হঠাৎ করে ব্যাক সিটে বাচ্চা দেখে ওনার চোখের মনি এমনভাবে দুটি ছড়াচ্ছিল যেন হাত বাড়িয়ে চাঁদ ছুঁতে পেরেছেন। নিশ্চিন্ত হলাম আমার মেয়ের আদরে কমতি পড়বে না, অবহেলা তাকে কখনো গ্রাস করতে পারবে না। ভদ্রমহিলার প্রাণ হয়ে সে বেড়ে উঠবে আমাকে ছেড়ে। আর সেই মহিলাটিই ছিলেন আপনি, ছোট ভাবি। থমকে যাওয়া চোখে বেফাঁস চেয়ে রয় রুবাইয়াত। পুরনো কিছু স্মৃতি চোখের তারায় হানা দেয়। বৈবাহিক জীবনে দীর্ঘ ৫ বছর পর মাতৃত্ব স্বাদ গ্রহণের সুযোগ পেয়েও তখন পুনরায় হারিয়ে গেল। পাগল প্রায় হয়ে পড়েছিলেন তিনি। কারো কোলে বাচ্চা দেখলেই, ও আমার বাচ্চা, তুমি নিলে কেন বলে কেড়ে নিতেন। বেহিসেবি কত শত উন্মাদনা। হঠাৎ একদিন তাদের সংসারে সুখ পাখির মতো উড়ে এসেছিল সুখ। রুবাইয়াত জানতে চায়নি সে কে, কি তার পরিচয়, জানার চেষ্টা কখনো করেনি। সাইমা বলে যায় এক মনে, আমার, আমাদের ভালোবাসার শেষ চিহ্নকে দূরে রেখে দিনের পর পার হচ্ছিল না। নিজেকে নিকৃষ্ট মা মনে হচ্ছিল তখন। কিন্তু ততক্ষণে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি তাকে আমার কাছে রাখবো না। সে কিছুই পাবে না আমার কাছে বড় হলে। না পারবে চাহিদা পূরণ করতে, না পারবে সমাজে মাথা উঁচিয়ে চলতে। মা হয়ে প্রতিনিয়ত মেয়ের মনোবল ভাঙতে কল্পনা করলেই যেখানে সবকিছুর প্রতি বিতৃষ্ণা চলে আসে, স্বচক্ষে কিভাবে দেখতাম। জড়তাহীন শুদ্ধ বাংলায় এক নাগাড়ে কথাগুলো বলছে সাইমা। ইতিপূর্বে তার মুখে এমন নির্ভুল বাক্য কখনো শোনা যায়নি। খালাম্মা হানিফা বেগম গ্রাম্য সাদাসিধে একজন বুয়ার তালাশ করেছিলেন, যে বাড়ির প্রয়োজনীয় সব কাজ করবে, শিকদার নিবাসী খাবে দাবে, থাকার ব্যবস্থাও আছে। শর্ত একটাই, মেয়ে গ্রামীণ হওয়া চাই। মেয়ের কাছাকাছি থাকার এই সুযোগ। আমার সামনে কেবল আমার মেয়ে, আর কোনো পিছুটান ছিল না। সার্টিফিকেট, সব দামি কাপড় চোপড়ে আগুনে জ্বালিয়ে গায়ে জড়ালাম তেনা কম দামি শাড়ি। অথচ এমন বাজে রকমের সুন্দর শাড়ি দেখলে একসময় নাক ছিটকাতাম। শিকদার বাড়ি পা রাখলাম, পর মুহূর্ত থেকে অর্জিত জ্ঞান সব পিছনে ছেড়ে ছুড়ে বনে গেলাম নিরক্ষর, অজ্ঞ, গ্রামের খ্যাত।
শারমিলি থেকে সাইমা নামের পাশে পদবী যোগ হলো বুয়া। সেই সেই থেকে ২৯টি বছর ধরে পড়ে আছি শিকদার নিবাসে। রুবাইয়া ধীর পায়ে সাইমার কাছাকাছি এসে মুখোমুখি হয়ে বসে পড়ল আচমকা। অমূল্য কিছু হারানোর ভয় জেগে বসেছে মনে। নেত্রকোণ ভেজা নিষ্প্রাণ গলায় ঝোর দিয়ে বলো, সেদিনও স্বার্থপর ছিলাম। একবারের জন্য জানতে চাইনি কে সে। তাকে ছেড়ে তার মায়ের মনের ভাঙন কেমন বর্ণ ধারণ করেছে। পোড়া কয়লা নাকি স্তব্ধ মাটি। অবশ্য মা তো স্বেচ্ছায় আমাকে নতুন করে বাঁচতে তাকে আমার কাছে সঁপে দিয়েছিল। আজ আবার স্বার্থপরের মতো বলছি, ও আমার মেয়ে। বুকের দিকে আঙুলের ইশারা করে বলো, এখানে চেপে ধরে লালন করেছি তাকে। চলে যাও আমাদের ছেড়ে, অনেক দূরে। তোমায় কোনো দুঃখ করতে হবে না, আমি চালাবো তোমাকে। মাসের শেষে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, অভাবের ছায়াও পড়বে না। রুবাইয়াত অশ্রুসিক্ত চোখে হাত জোর করে ধরে আছে, ঠোঁট কামড়ে আছে। রুদ্ধশ্বাস তা অশ্রুকণা গড়িয়ে পড়ে। বুকটায় প্রচুর ব্যথা হচ্ছে। ওনার জোর হাত দুটো নিজের মুঠোয় পুরে হু হু করে কেঁদে উঠল সাইমা। স্বার্থপরতায় কোন পর্যায়ে! আমি কখনো মা হিসেবে ওর সামনে দাঁড়াবো না, তবুও ২৯টি বছর চরম সত্যিটা নিজের কাছে পুষে রেখে আজ যেমন বাধ্য হয়ে আমার কাছে স্বীকার করলে, হয়তো এমন একদিন এলো সুখের সামনেও বলে ফেললে কথাটি। ও এটা সহ্য করতে পারবে না। আর সত্যিটা ওর সামনে প্রকাশ পেলে আমি শান্তিতে মরতে পারবো না। ও আমৃত্যু এটাই জানবে যে তামিম শিকদার এবং জাহানারা রুবাইয়াতের একমাত্র মেয়ে ফারিস্তা সুবহান সুখ। অনুরোধ করছি, চলে যাও দয়া করে। দুজন মা মুখোমুখি বসা, তারা উভয়ই কাঁদছে। বর্ণ তাকালো হঠাৎ করে। সে সময় সাইমাও চায় করুণ চোখে। দৃষ্টিতে একটা আকুতি ছিল। হয়তো বর্ণ যেন রুবাইয়াতকে বোঝায়, তাকে যেন শিকদার বাড়ি ছেড়ে চলে যেতে না বলে। সে শুধু সুখের নয়, বাড়ির প্রতিটি মানুষজন ইটপাথরের মায়ায়ও পড়ে গেছে। দূরে সরে যাওয়ার কথা ভাবনায় আনতেও বুকের ভেতরটা বড্ড পুড়ছে। রাতের শেষ প্রহরের দিকে বর্ণ একা এলো সুখের কাছে। দরজা চাপিয়ে দেয়। টুল টেনে বসে অনেকক্ষণ চেয়ে রইল অনিমেষ। হঠাৎ উঠে দাঁড়িয়ে সুখের মাথার পাশে বা হাত রেখে ভর করে কিঞ্চিৎ ঝুঁকে গেল। নিজে থেকেই বলো, মনে হয় তোকে অনেক কাল চোখ খুলতে দেখি না। আর কত ঘুমাবি? এবার ওঠ। অন্যরকম কাতর শোনায় তার পরবর্তী স্বর। দেখ, আমিও কাঁদছি। না, আমি নই। অনিয়ন্ত্রিত হৃদয় কাঁদছে বোধহয়। সঠিক ধরতে পারছি না, কিন্তু পাঁজরটাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে জানিস। নিজেকে নিয়ে সাফাই গাওয়ার অভ্যাস ছেড়ে দিয়েছি বহুকাল। আজ তোর কাছে সামান্য সাফাই গাই, কেমন? একটু নীরবতা। ঠোঁটে ঠোঁট চেপে ঘন ঘন ৩ বার পল্লব ঝাপটে নজর পুনরায় স্থির করে বর্ণ। আরও খানিকটা ঝুঁকে সুখের বন্ধুরত চোখের চোখ রেখে বলল অদ্ভুত মিহি গলায়, আমার নিশানা আপাতত আমার মঞ্জিল, যা এখনো ছুঁতে পারিনি। আর কিছুটা পথ বাকি। আর প্রেম ভালোবাসা কখনো আমার মঞ্জিল ছিল না। ইভেন আই হেট লাভ। তুই ঠিকই ভাবিস। এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, হাজারো মেয়েরা আবেগে ভেসে ভালোবাসার কথা শোনাতে আসে। ওসব সোকল লাভ দেখে মেয়েদের প্রতি অনীহা চলে এসেছে। এরা ভেতরের আমিটাকে নয়, আমার সুরাত আর ফেমাসকেই ভালোবাসে। ফুল ডাকটা এতটা কোমল ছিল যে সুখ চেতনায় থাকলে নির্ঘাত হৃদস্পন্দন খেই হারাতো। বর্ণ বলে যায়, আমার কাছে তুই এখনো নুরার মতোই ছোট। কেন যেন মনকে মানাতে পারি না, সেই ছোট্ট বোবা ফুল আজ অনেক বড়। এতটাই বড় যে আমাকে ভালোবাসার বিষ পান করতেও পিছু হাঁটল না। ভেবেছিলাম বাকিদের মতো তুইও একই গর্তে পা দিয়েছিস, এবং সেটা ভেবেই মেজাজ চড়ে গিয়েছিল। আমার বাড়ির মেয়েরা হবে সবার চেয়ে আলাদা, অন্যরকম। সেখানে তুই ওদের মতো কেন হবি? কোন সাহসে? আর যখন হয়েই গেছিস, তখন শাস্তি তো পাওয়ারই ছিল। আর সেটা হলো চোখের অশ্রু। আর বুকের বাপাশে ইঙ্গিত করে বলে, এই হৃদয় যেন দ্বিতীয়বার ভালোবাসার নাম নিতেও প্রতিবার চুরমার হয় নিষ্ঠুর আঘাতে। শাস্তিটা একটু হৃদয়হীন পাষণ্ডের মতো হয়ে গেল না? কি করব বল? আমার ভীতু মানুষ সহ্য হয় না। দেখলে মনে হয় চোখের পানি ঝরলে আর একটু মানাবে। তুই ভীতু সেজে ভীষণ ভুল করেছিস ফুল। জানিস, অনুশোচনা বোধ হয় না আমার। মাঝে মাঝে আবার হয়। ঠিক অন্ধকার আকাশের বুকে হঠাৎ বিজলির মতো। এই ক্ষণস্থায়ী অনুশোচনা নিয়ে আমি কি ধুয়ে পানি খাবো? তোকে এত কথাই বা বলি কেন আজ, জানি না। মুখ স্টপ রাখতে পারছি না।
এত কথার মূল পয়েন্ট কি জানিস? বনু ঠোঁট বাঁকিয়ে হাসল, ফিসফিসিয়ে বলল, আনফর্চুনেটলি, মেবি আই অ্যাম এডুকেটেড টু ইউ। আজ এই মুহূর্ত থেকে তুই চাইলেও আমার না চাইলেও হোক না ওই ভালোবাসা তোর আবেগ অথবা বিবেক, আমার মঞ্জিলের আগে ভালোবাসার দাবি নিয়ে তুই কিন্তু দাঁড়িয়েছিলি। সুখের বেডের খানিক দূরে আরেকটা মিনি সাইজের বেড, সেখানে রুবাইয়াত থাকে। মেয়েকে একা ছাড়তে তিনি নারাজ। সেদিন ভোরবেলা সুখের পাশে খানিকক্ষণ কাটিয়ে একা একা কত কি বলে অপর কেবিনে এলেন ভদ্র মহিলা। আইজা এসেছে শেষবারের মতো সুখকে দেখতে। আজকে শিকদার নিবাসে ফিরবে তারা। সাইমা একপাশে চুপচাপ বসে আছে। নুরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছে। মাঝে মাঝে সেও জবাব করছে বিরস মুখে। তামিজ শিকদারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে পুনরায় আইজার পাশে এসে বসলেন রুবাইয়াত। তামিজ নিজেদের জেলায় গিয়েছিল মাঝে, আবার ফিরে এসেছে গতকাল। আইজা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল বোধ হয়। সেটা চাপা পড়ল ধুম একটা শব্দে। ফ্লোরও কেঁপে উঠল বোধ হয় সেই শব্দে। আতকে পরস্পরের মুখে চাওয়াচাওয়ি করে রুবাইয়াত উঠে পা বাড়ানোর আগেই সাইমা ছুটে গেল সামনের কেবিনে। দরজার নিকটে গিয়ে থ মেরে বাকশূন্য হয়ে দাঁড়িয়ে পড়ল। অস্ফুট চেঁচিয়ে রুবাইয়াত ঢুকে পড়ে ঝড়ের গতিতে। সুখ বেডের নিচে ফ্লোরে পড়ে আছে। নিঃশ্বাস ভারী, গোঙানির আওয়াজ হয় মৃদু মন্দ। মেয়েকে তড়িৎ বুকে আঁকড়ে ধরল রুবাইয়াত। শরীর অস্বাভাবিক কাঁপছে সুখের। থর থর সেই কাঁপুনি। রুবাইয়াত কপালে চুমো এঁকে অস্থির গলায় আহ্বান করে, এই তো আম্মু, কষ্ট হচ্ছে? চোখ খুলো। আপা ডক্টরকে ডাকো। নার্স, আমার মেয়ে কেমন যেন করছে। সুখের মাথায় ব্যান্ডেজ জড়ানো, জখম শুকিয়ে এসেছিল প্রায়। বেড থেকে পড়ে যাওয়ার ফলে তাতে এখন আবার রক্ত ভেসে উঠেছে। অস্বাভাবিক কম্পিত হচ্ছে শরীর। রুবাইয়াত মেয়েকে বুকের ভেতরে আগলে রাখে, গালে ঠোঁট দাবিয়ে মমতায় চুমো আঁকে। ডক্টর এখন এসে পৌঁছয়নি। সাইমা আর রাইজা ছুটে গেছে। দুটো নার্স এবং ডক্টর আঁচল এলো কিছুক্ষণ পর। সুখ তখন আম্মুর বুক থেকে ক্ষীণ প্রদীপের মতো পিটপিটে চোখ মেলে। নিঃশ্বাসের শব্দ দ্বারের বাহিরে পর্যন্ত ভেসে বেড়াচ্ছে। শ্বাসকষ্ট রোগীর ন্যায় অবস্থা। সুখের অবশ প্রায় ডান হাত স্বল্প শক্তিতে খামচে ধরে রুবাইয়াতের পিঠের শাড়ি। নার্স দুজন অবিলম্বে ধরাধরি করে বেডে শুইয়ে দেয় তাকে। আরও দুজন ডক্টর এলো। প্রত্যেকে ছুটোছুটি লাগিয়ে দেয়। কেবিন থেকে স্ট্রেচারে করে সুখকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। পুনরায় জ্ঞান হারিয়েছে সে। রুবাইয়াত এক হাতে মুখ চেপে স্তব্ধ হয়ে চোখের পানি ছাড়ে। তারই ভুল। যদি সুখকে রেখে কেবিন ছেড়ে না বের হতো, নিশ্চয় তার মেয়েকে পুনরায় আঘাত পেতে হতো না। তবে আনন্দ হচ্ছে, সুখ চোখ মেলে চেয়েছে, নিভু নিভু চোখে তাকে দেখেছে। তামিজ শিকদার হসপিটালের নিচেই ছিলেন। তিনিও মেয়ের সংবাদ পেয়ে চলে এসেছেন। ওটির সামনে তামিজ শিকদার আইজে আছেন। আজাদ সাহেব গিয়েছেন রংপুর। তামিজ শিকদারের বর্তমানে তিনি সেখানে অফিস সামলাবেন। সাইমা ওটির সামনে থেকে ধীর পায়ে কেবিনে এলেন। রুবাইয়াত এখনো থ মেরে ফ্লোরে বসে আছে। এখান থেকেই তার মেয়েকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে ডক্টররা কোথাও নিয়ে গেছে সুখকে। কি করা উচিত, কি অনুচিত বুঝে কুল পাচ্ছে না রুবাইয়াত। চোখের তারায় কেবল উঠে আসছে সুখ চোখ মেলেছিল নিভু দৃষ্টিতে। মাতৃ হৃদয় ধক ধক করে উঠে তার। মনে হয় কত বছর পর মেয়েটি চোখ খুলে দেখল তাকে। এমন সুখানুভূতি সেদিনও হয়েছিল, যেদিন ছোট্ট সুখকে কোলে তুলে নিয়েছিল রুবাইয়াত। সেদিনও স্বচ্ছ নিষ্পাপ আঁখি পল্লবে সুখ ফ্যালফ্যাল করে তাকে দেখে চোখ রেখে ভুবন ভোলানো হাসি হেসেছিল। কাঁধে হাতের ছোঁয়া পেতে চকিতে ঘাড় উঁচিয়ে তাকালেন ভদ্রমহিলা। সাইমা দাঁড়িয়ে আছে শুকনো মুখে। চোখের ইশারায় হয়তো আশ্বাস দিচ্ছে, সুখের কিচ্ছু হবে না। রুবাইয়া তার চোখে একবার কাঁধে রাখা সাইমার হাতের দিকে চাইল। ইতিপূর্বে এতটা অধিকার কাটিয়ে তাকে স্পর্শ করার সাহস দেখায়নি সে, তবে আজ কেন দেখালো? সাইমা হাত গুটিয়ে মাথা নিচু করে নেয় হঠাৎ। সেদিন যোগের বশে চরম সত্যিগুলো বলার পর প্রতি মুহূর্তে অনুশোচনা হচ্ছে। হয়তো সে ভুল করে ফেলেছে। এতগুলো বছর গোপনে মনের ভেতরে পুষে রাখা সত্যিটা এভাবে বলে দেওয়া উচিত হয়নি। রুবাইয়াত চাপা শ্বাস ছেড়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। ডক্টর মেহরাবের কাজ ছিল অন্য এক হসপিটালে, এখান থেকে ৩ কিলোমিটার দূরে। আঁচলের তাগাদা পেয়ে পুনরায় এখানে আসে। যেহেতু শুরু থেকে সুখের ট্রিটমেন্ট তিনিই করেছেন, সুখ তারই পেশেন্ট। আঁচল কেবলমাত্র মেহরাবের সহযোগী। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।